ইটস কামিং হোম ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জাতীয় সঙ্গীতের রূপ নিয়েছে এই গানটি। 1996 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল ইংল্যান্ড। এই টুর্নামেন্টের আগেই এই গানটি মুক্তি পায়, যদিও ঘরের মাঠে এই টুর্নামেন্টটি ইংল্যান্ড জিততে পারেনি। 2020 সালের ইউরো যখন আবার ইংল্যান্ড আয়োজক হলো, তখনও আবার ফিরে আসলো এই গান, ইটস কামিং হোম। ফুটবল সত্যি হোমে ফিরেছিল, কিন্তু ইংল্যান্ডের শিরোপা খরা কাটেনি। 4 বছর পরে, যদিও 4 বছর না, হিসাব করলে আসলে 3 বছর, কারণ 2020 সালের ইউরো 2021 সালে আয়োজন করা হয় কোভিডের কারণে। তো এই 3 বছর চলে যাওয়ার পরে এখন আবারও নতুন করে ইটস কামিং হোম ফিরেছে ইংল্যান্ড সমর্থকদের সুরে। সেটা কিভাবে? কারণটা হলো যে ইংল্যান্ড এবারের ইউরোর আয়োজক ইংল্যান্ড না, ফুটবলের ইউরোর হচ্ছে এবার জার্মানিতে। তারপরেও কেন ইটস কামিং হোম হচ্ছে এই কারণে ফুটবল না, তারা এবার শিরোপাটা ঘরে তোলার জন্যই মূলত এই গানটি ইংল্যান্ড সমর্থকদের এখন মুখোমুখি। জার্মানিতে ইংল্যান্ডের যারা সাপোর্টাররা এখন যারা ফুটবল উপভোগ করার জন্য যারা জার্মানিতে আছেন, দলকে সমর্থন দিচ্ছেন, তাদের সবার গলাতেই এখন একসুরে বাধা পড়েছে ইটস কামিং হোম। সত্যিই কি এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে ফিরবে? ইংল্যান্ড কখনোই জেতেনি এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। তাহলে কেন এবার ইংল্যান্ড এত বেশি আশাবাদী? যেখানে এইবারের ইংল্যান্ডের যে অপোনেন্ট, যারা প্রতিপক্ষ ফাইনালে, সে স্পেনকে ধরা হচ্ছে হট ফেভারিট। কিন্তু সত্যিই কি ইংল্যান্ড স্পেনের বাধা পেরিয়ে শিরোপা জিততে পারবে? ইংল্যান্ডের যে পারফরমেন্স এবারের ইউরোতে, বিপরীতে যদি আমরা স্পেনের পারফরমেন্স দেখি, দুটো দলের পারফরমেন্স হিসাব করলে আসলে কি হিসাবটা দাঁড়ায়, আমরা কি উপসংহারে পৌঁছাতে পারি, সেটাই জানাবো ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কিকে। সঙ্গে আছে আমি, খালিদ রাজ। এবারের ইউরোর পারফরমেন্স যদি বিবেচনা করা যায়, যেটা আগেই বললাম যে স্পেন ইংল্যান্ডের তুলনায় অনেক ভালো ফুটবল খেলেছে। সেটা গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব, শেষ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সবগুলো বাধাই তারা দারুণ ফুটবল এবং মোহিত করা ফুটবল দিয়েই তারা ফাইনাল স্টেজে এসে পৌঁছেছে। বিপরীতে ইংল্যান্ডের গ্রুপ পর্বের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স হিসাব করলে তাদেরকে আসলে ইংল্যান্ডের সমর্থকরাই তাদের খেলায় বা তাদের ছন্দহীন ফুটবলে এতটাই বিরক্ত হয়েছিল যে তারা নিজেরাই সাউথগেটের সমালোচনায় মেতে উঠেছিল। সেই দলটি শেষ 16 বলেন বা কোয়ার্টার ফাইনাল বলেন, সব জায়গাতেই যে খুব ভালো মানের ফুটবল খেলেছে তা না। হয়তো বা কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল বা প্রতিপক্ষের দুর্বলতার কারণেই হোক, যে কারণেই হোক না কেন, তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়। কিন্তু সেমিফাইনালে যে ম্যাচটা হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই ম্যাচে আসলে দেখা গিয়েছে ইংল্যান্ডের আসল বা প্রকৃত যে পারফরমেন্সটা আসলে প্রত্যেকটা ফুটবল প্রেমী বা ইংল্যান্ডের সমর্থকরা আশা করেন, সেই ফুটবলটাই তারা দেখিয়েছে সেমিফাইনাল মঞ্চে। স্পেনকে কেন ফেভারিট ধরা হচ্ছে? কারণ শুধু তাদের পারফরমেন্স না, স্পেন যে ফুটবলটা খেলেছে এর আগে, গত ধরেন 14-15 বছর ধরে তারা তিকি তাকা ফুটবল, মানে পাসিং ফুটবল দিয়ে তারপরে আক্রমণে উঠে গোল করার চেষ্টা করেছে। সেই জায়গা, মানে সেই ফরমেশন, সেই কৌশলটা ভেঙে নতুন একটা কৌশল দাঁড় করেছে, সেটা হলো অ্যাটাকিং নির্ভর। পাস যে হচ্ছে না তা না, পাসিং ফুটবলটার মধ্যে একটু মানে আরো বেশি গতি নিয়ে এসে, মানে অনেকটা ডিরেক্ট ফুটবল যেটাকে বলে, সেই ফুটবলে তারা খুব অল্প দিনেই আয়ত্ত করে ইউরো মঞ্চে এসে তাদের সেরা পারফরমেন্সটা দেখাচ্ছে। এখন স্পেনকে ফেভারিট ধরা হচ্ছে, স্পেনের পাল্লা ভারী, তাদের যদি সবগুলো ম্যাচ জিতেই তারা ফাইনালে উঠেছে। ইংল্যান্ডও কোনো ম্যাচ হারেনি, কিন্তু তাদের গ্রুপ পর্বে দুটো ড্র করা ম্যাচ আছে। তারপরে আপনি যদি ধরেন যে আপনার কোয়ার্টার ফাইনাল, সে কোয়ার্টার ফাইনালেও তারা টাই ব্রেকারে জিতে তারপরে তারা সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডসের সঙ্গে তারা প্রথমে গোল হজম করে, কিন্তু পরবর্তী সময়ে দুটো গোল দিয়ে তার 2-1 ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছে। এখন যদি আমরা দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকাই, সেই পরিসংখ্যানেও কিন্তু স্পেন থেকে এগিয়ে ইংল্যান্ড। সব মিলে তারা 27 বার মুখোমুখি হয়েছে। 27 বারের মধ্যে ইংল্যান্ড জিতেছে মোট 14 বার, স্পেন জিতেছে 10 বার, আর 3 বার হয়েছে ড্র। আবার যদি ইউরোর হিসাবে আসা যায়, ইউরোতেও স্পেনের তুলনায় ইংল্যান্ড অনেক বেশি এগিয়ে। মানে আসলে স্পেন ইংল্যান্ডের সঙ্গে ইউরোপিয়ান টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের ফাইনালে তারা খেলবে, এইখানে স্পেন কখনো ইংল্যান্ডকে হারাতে পারেনি। সবথেকে ভালো ব্যাপার হয় যে কখনো জিততেই পারেনি।
ইংল্যান্ডের সঙ্গে তাদের 4টি ম্যাচ হয়েছে, 4 ম্যাচের 3টিতে স্পেন হেরেছে, 1টিতে ড্র হয়েছে। এবার ফাইনালের কথা যেটা বলা হচ্ছিল, ফাইনালটা হলো 1 ম্যাচের খেলা। এই ম্যাচে যে দল যেদিন ভালো খেলবে তাদের পক্ষেই আসলে শিরোপা আসবে, তারাই হয়তোবা শিরোপার হাসি হাসবে। এখন ইংল্যান্ডের কথা যদি ধরা যায়, ইংল্যান্ড কিন্তু গত ইউরো, যেটা 2020 সালের ইউরো 21 সালে হয়েছে, এই 21 সালের ইউরোতে কিন্তু ফাইনাল খেলেছিল ইংল্যান্ড, টাইব্রেকারে তারা ইতালির কাছে হেরে শিরোপা হারায়। এরপরের থেকে এই কারণে এখন যত দিনের হয়েছে, ইংল্যান্ড সেই 1966 সালে তারা সর্বশেষ বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জিতেছে। এরপরে কখনোই তাদের ঘরে আর কোনো শিরোপা আসেনি। তার অর্থ তো এটা না যে স্পেন অনায়াসে জিতে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের কোনো রকম কোনো পরিশ্রমই করতে হবে না। তারা এমনিতে তাদের ট্রফি তাদেরকে তুলে দেওয়া হবে। ব্যাপারটা তো তা না। ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের যে শক্তি আছে, তাদের যে খেলোয়াড়দের যে মান, সেই মান যদি পুরোপুরিভাবে ম্যাচে যদি ফুটিয়ে তুলতে পারে, তাহলে স্পেনকে হারানোর সামর্থ্য অবশ্যই আছে এই ইংল্যান্ড দলের। স্পেনের যদি আমি স্পেনের দুর্বলতার যদি কথা বলতে যাই, রদ্রি। এখন এই রদ্রি ম্যানচেস্টার সিটির খেলোয়াড়, তার সতীর্থ, 3 জন সতীর্থ ইংল্যান্ডের একাদশেই খেলছেন। এই 3 জনের মধ্যে একজন হলো, 2 জন আপনার আছেন হলো রক্ষণভাগে, একজন হলো ওয়ালকার এবং একজন হলো জন স্টোনস, আর ফরওয়ার্ডের দিকে আছেন হলো ফিল ফোডেন। তো তারা এই রদ্রির সঙ্গে যেহেতু দীর্ঘ সময় ধরে অনুশীলন করেন, রদ্রির দুর্বলতা সম্পর্কে তাদের জানা আছে এবং সেই সুযোগটা যদি তারা, এই দুর্বলতা, রদ্রির যে কোথায় দুর্বলতা আছেন, যদিও উনি খুব বেশি একটা ভুল করেন না, তারপরে তো ফুটবলার তো মানুষ, কোনো একটা সময় তো ভুল হতে পারে। সেই ভুল জায়গাগুলো যদি ঠিকঠাক মতো করে আইডেন্টিফাই করে গ্যারেথ সাউথগেট যদি তার কৌশল সাজান, তাহলে সেখান থেকে হয়তোবা সাফল্য বা সফলতা আসতে পারে। আরেকটি দিক হলো, মানে এইটি আসলে ফুটবলের দিক থেকে হয়তোবা নেগেটিভ সাইড হবে, কিন্তু শেষ মুহূর্ত বা শেষ পর্যন্ত হলো ফলটাই হলো ম্যাচের পার্থক্য গড়ে দেয়, বা ফলের কারণেই কিন্তু হার জিত নির্ধারণ হয়। তো ফল আদায় করতে গেলে আমি যে কোনো ট্যাকটিক্স বা যে কোনো কৌশলে হাঁটতে পারি। সেই কৌশল হতে পারে ইংল্যান্ডের পেনাল্টি শুট আউট। ইংল্যান্ডের যে মানের ফুটবলার আছেন, তারা আসলে টাইব্রেকারের জন্য ম্যাচ খেলবেন, এটা আসলে তাদের সঙ্গে একেবারেই যায় না। কিন্তু বললাম তো, শেষ পর্যন্ত ফল, স্পেনের কাছ থেকে যদি আপনি জয় ছিনিয়ে আনতে চান, তাহলে আপনাকে সম্ভাব্য যতগুলো আপনার সুযোগ আছে, সব সুযোগগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সেই সুযোগের একটি হতে পারে টাইব্রেকার বা পেনাল্টি শুট আউট। ইংল্যান্ড যদি তাদেরকে নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত যে 30 মিনিট, টোটাল 120 মিনিট যদি স্পেনকে আটকাতে পারে, তাহলে কিন্তু একটা বড় সুযোগ তৈরি হতে পারে। সেটার প্রমাণ কিন্তু ইংল্যান্ড এরই মধ্যে দিয়েছে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে। এখন তাই বলে যে স্পেন, মানে ইংল্যান্ড টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করবে আর স্পেন মানে তাদের জন্য ওয়েট করবে, ঠিক আছে টাইব্রেকারে ম্যাচটা যাক, তারপর আমরা দেখব, মোটেও না। স্পেন চাইবে 90 মিনিটের মধ্যে খেলা শেষ করে দিতে, এবং সেই সম্ভাবনা স্পেনের পক্ষে, এই সম্ভাবনাটা সত্যি করাটার যাবতীয় সামর্থ্য এই দলটির আছে। তাদের ফরওয়ার্ড বলেন, তাদের মিডফিল্ড বলেন, স্পেনের মিডফিল্ড বরাবরই দুর্দান্ত। তাদের হয়তো ফরওয়ার্ডে ওইরকম গোল করার খেলোয়াড় ওই মানের সবসময় থাকে না, কিন্তু স্পেনের মিডফিল্ডার, যদি আমরা এই শতাব্দী হিসাব করি, স্পেনের মিডফিল্ডার বিশ্বের সব থেকে সেরা মিডফিল্ডার। দেখেন, স্পেন দলের মিডফিল্ডে জাভি ইনিয়েস্তা নেই, বুস্কেটস তো অবসরে গিয়েছেন, তারপরে কিন্তু তাদের মিডফিল্ডের সেই জৌলুস বা সেই তাদের যে মানে শক্তির জায়গাটা মোটেও কমেনি। স্পেনের যদি দুর্বলতা যদি একটু যদি ধরা যায়, সেই দুর্বলতা হয়তোবা ডিফেন্সে। তাদের যে মানের ফরওয়ার্ড বা মিডফিল্ডার আছেন, সেই মানের হয়তোবা ডিফেন্ডার এখন নেই। তো স্পেন দল একদম কমপ্লিট একটা ফুটবল খেলছে, তাদের পক্ষে আসলে 90 মিনিটে ম্যাচ বের করে নিয়ে আসার সামর্থ্য আছেন, সেটার প্রমাণ তারা গ্রুপ পর্ব থেকে দিয়ে আসছেন। তারা গ্রুপ পর্বে গোল পেয়েছে, এবং নকআউট পর্বেও তারা প্রত্যেকটি ম্যাচে, এমন না যে শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, তা না, তারা ম্যাচ চিন্তা করেছে আমরা আগেই খেলা শেষ করে দেবো। তো সুতরাং এই স্পেন অবশ্যই চাইবে ফাইনালে 90 মিনিট, মানে টাইব্রেকার যাবে ম্যাচ, ওই পর্যন্ত তারা অপেক্ষা করবে না। আর স্পেনের কথা আলাদা করে বলতে হবে, ফরওয়ার্ডের কথা, সেটা হলো লামিন ইয়ামালের কথা। মাত্র 16 বছর বয়স একজন খেলোয়াড়, তাকে মানে মেসির সঙ্গে তুলনা একটু, হয়তো বা তার, যেহেতু বার্সেলোনার খেলোয়াড়, লা মাসিয়া থেকে উঠে এসেছেন, মেসির সঙ্গে তার তুলনা ছিল, কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপে এসে এই ফরওয়ার্ড, এই উইঙ্গার যে পারফরমেন্স দেখাচ্ছেন, তাতে আসলে স্পেন নতুন একটা ম্যাজিশিয়ান পেয়েছেন, এবং এই ম্যাজিশিয়ানই সেমিফাইনালে পার্থক্য গড়ে দিয়েছে। দেখা যেতে পারে যে তিনি ফাইনালেও পার্থক্যটা গড়ে দিচ্ছেন।
এখন ইংল্যান্ড দলের বড় দুর্বলতা কোন জায়গায় হতে পারে, স্পেন কোথায় ইংল্যান্ডকে আঘাত করতে পারে, কোথায় ধাক্কাটা লাগতে পারে, সেটি হবে তাদের ডিফেন্স, বিশেষ করে দুই উইঙ্গার। একদিকে আছেন উইলিয়ামস, অন্যদিকে আছেন ইয়ামাল। এই দুই উইঙ্গার যে গতি তাদের, যেভাবে তারা বল নিয়ে বক্সের মধ্যে বা বক্সের বাইরে থেকে যেভাবে বলের যোগান দিচ্ছেন, এই যোগান দেওয়াটা যদি ইংল্যান্ড যদি ঠিকঠাক মতো করে তারা ট্যাকল দিতে না পারে, তাহলে কিন্তু ইংল্যান্ডের অনেক বড় সমস্যা আছে। ইয়ামাল আসলে যে ওই রকম করে যে একদম বল নিয়ে ট্যাকল করে উনি ভিতরে ঢুকে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু তা না। উনি আসলে সুযোগ সন্ধানী প্লেয়ার। উনি দেখেন যে আমি বলটা নিয়ে আছি, আমি কাকে পাস দিব, মানে শুধু পায় না, উনি আসলে খেলেন ব্রেন দিয়েও। তো ইয়ামালকে যদি সামলাতে না পারে, তাহলে সেটা ইংল্যান্ডের জন্য অবশ্যই বড় একটা মানে অ্যালার্মিং একটা ব্যাপার হবে। ইয়ামালকে ফ্রান্স অনেকটা জায়গা ছেড়ে দিয়ে খেলেছে। এই এই জায়গা পাওয়ার সুযোগ কিন্তু ইয়ামাল সেমিফাইনালে দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এটা আসলে ফাইনাল, এক ম্যাচের একটি লড়াই। এই ম্যাচে যে জিতবে তার হাতেই উঠবে শিরোপা। ইংল্যান্ড এবং স্পেন যদি এবারে ইউরো জিতে, সবাইকে ছাড়িয়ে যাবে, প্রথম দল হিসেবে 4টি ইউরোপিয়ান ট্রফি জেতার গৌরব অর্জন করবে তারা। অন্যদিকে ইংল্যান্ড এখনো পর্যন্ত কখনোই ইউরো জিততে পারেনি, যদি তারা জিততে পারে সেটা তাদের জন্য বিশাল অর্জন। তো ফাইনাল ম্যাচে স্পেন এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় 14 তারিখ রাত 1টায়, মানে দিবাগত রাত 1টায়। ম্যাচটি হবে হলো বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। এই ম্যাচটা অবশ্যই, মানে ফাইনাল সবসময় একদম উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ থাকে, এই ম্যাচটিও ব্যতিক্রম নয়। এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।